লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের বৈঠকের পর একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। সেটা হলো, আমরা যখন এই ধরনের আলোচনা হয়, আমরা সোফার এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত যে কে জিতলো কে হারলো, সরকার জিতলো না বিএনপি জিতলো, বা এর বাইরে জামায়াত আছে এবং এনসিপিকেও আমরা এখন আলোচনার মধ্যে রাখি, কে জিতলো কে হারলো এই হিসাব নিকেশ শুরু হয়। আসলে কি তাই? একটা রাজনৈতিক সেটেলমেন্ট আদতে কাউকে কি জেতায় বা হারায় সে আলোচনাটা করতে চাই। তার আগে বিএনপির বাইরে যে দুটো দলকে নিয়ে আমরা আলোচনা করি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, তাদের প্রতিক্রিয়াটা, অফিসিয়াল প্রতিক্রিয়াটা একটু দেখতে চাই। সেখানে প্রথম আলোতে হেডলাইন হচ্ছে এরকম: জামায়াতে ইসলামী নিয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। মানে এখানে তারা যা যা বলছেন যে একটা দলের সাথে কথা বলে একটা যৌথ বিবৃতি দেয়া হয়েছে, সেটাকে তারা নৈতিকভাবে যথার্থ নয় বলে মনে করছেন। তিনি বলছেন এটা দেশের রাজনৈতিক সংস্কৃতির বত্তায়। তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জামায়াতকেই করতে চাই, একটু পরে আসছি। তারপর তারা বৈঠক করেছেন, কথা বলেছেন। এরপর তারা বলছেন যে বৈঠকটাকে তারা ওয়েলকাম করছেন, যেটা স্বাভাবিক, যেহেতু সরকার প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বা বৈঠকভাবে, আলাদাভাবে বা একত্রে বৈঠক করছেন, সো এটা হতেই পারে। কিন্তু ওই যে সেই কথাটা যে তারা এটা করা ঠিক হয়নি বলে বলছেন। তারপর তিনি বলছেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল যেহেতু আছে, সবার সাথে আলোচনা করেই এটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক বলে বিবেচিত হতে পারত। তারা বলছেন, আমরা আশা করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। তারপর বলছেন তিনি দেশে এসে যে সংশয় দেখা দিয়েছে সেটা জাতির সামনে স্পষ্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটা দাগে, আমি খুব বিস্তারিত পড়লাম না, মোটা দাগে তারা বলছেন সংস্কার বিচার করতে হবে। আর যেভাবে তিনি বিএনপির সাথে বসেছেন এবং একটা যৌথ ঘোষণা দিয়েছেন, সেটাকে সঠিক বলে মনে করছেন। এটা নিরপেক্ষতা, একটি দলের সাথে তার টোনটা এরকম যে একটা দলকে একটু বিশেষ ট্রিটমেন্ট দেওয়াটা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এই ভাষার উদ্দেশ্য কি আমরা বুঝতে চেষ্টা করব, এবং এনসিপিও যা বলেছে তার সাথে বেশ কিছু ক্ষেত্রে মিলও পাওয়া যাবে। তারা আসলে কি বলতে চান সেটা বুঝবো। কিন্তু আমি যে প্রশ্নটা জামায়াতকে করতে চেয়েছি, বিএনপিকে একটা এক্সট্রা ট্রিটমেন্ট দিল, উত্তর হচ্ছে দিল। এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি, প্রধান উপদেষ্টা যখন মিটিং করে তখন জামায়াতের সাথে আলাদাভাবে বসেন বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বসলে আমি কোনোভাবেই সঠিক বলে মনে করি না, কিন্তু বিএনপির পর জামায়াতের সাথে আলাদাভাবে প্রধান উপদেষ্টা বসাটাকে আমি যৌক্তিক বলে মনে করি। কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক স্ফিয়ারে বিএনপির পর জামায়াতই শক্তি, গ্যাপ অনেক, কিন্তু দ্বিতীয় শক্তি। আমরা কি এই কথা বলি যে এটা করার মাধ্যমে নিরপেক্ষতা নষ্ট হয়েছে? ধরুন সম্প্রতি যে ওনার পদত্যাগের পরিস্থিতি যখন হলো, তখন একদিনে বিএনপি সাথে প্রথম মিটিং, তারপর জামায়াতের সাথে এবং শেষে এনসিপির সাথে একদিনে। পরের দিন দুটো গ্রুপে অনেকগুলো দল, সকালবেলা একটা গ্রুপ, তার মধ্যে অনেকগুলো দল, তারপর আরেকটা গ্রুপে অনেকগুলো দল। এখন ওই গ্রুপের কোনো দল কি বলবে যে জামায়াতের সাথে আলাদা বৈঠক করে আমাদেরকে কম গুরুত্ব দিয়ে জামায়াতের প্রতি এক ধরনের পক্ষপাত দেখানো? বিএনপি এনসিপিকেও যোগ করলো, এটা করে পক্ষপাত দেখিয়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা নষ্ট করেছেন। কারণ আমাদের সাথে তো আলাদা করে প্রত্যেকটা দলের সাথে 1-to-1 বৈঠক করেননি। এই প্রশ্ন করবেন, এই প্রশ্নটাকে কি আমরা ভ্যালিড প্রশ্ন মনে করব? উত্তর হচ্ছে না। আমাদের মেনে নিতে হবে আসলে রাজনৈতিক স্ফিয়ারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যে সেটা যদি এক হয় বা একাধিক হয়, সেটার প্রত্যেকটার একটা আলাদা গুরুত্ব পাবার স্কোপ থাকবে, এটাই নিয়ম। এনসিপি কি বলছে? তাদের হেডলাইন প্রথম আলোতে এরকম: লন্ডনের বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব পাওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছে, তারা বিবৃতিতে এরকম বলছেন যে আলোচনাকে তারা ইতিবাচকভাবে দেখছেন, উইচ ইজ রাইট। এটাও চমৎকার ব্যাপার, আমাদের দলগুলো মনে করছে আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান, এমনকি তাদের প্রতিদ্বন্দ্বী দলের সাথেও যদি হয়, দ্যাটস ফাইন। কিন্তু হেডলাইনে যেমন বলা হচ্ছে, যেখানে নির্বাচন নিয়ে যত কথা হয়েছে, সংস্কার নিয়ে সেসব কথা সে পরিমাণ কথা হয়নি। এবং তারা আগেও বলছেন, তারা জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচারে সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। তারা সবসময় যা বলেন আর কি। কাজেই
সবার সাথে আলোচনার মাধ্যমে জুলাইয়ের মর্যাদা ঠিক করার জন্য বলছেন তারা। আলাদাভাবে বিএনপিকে নিয়ে খুব নেগেটিভ মন্তব্য করেননি, তবে আমরা হয়তো খেয়াল করেছি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য এনসিপির, তিনি প্রাথমিক প্রতিক্রিয়া অত্যন্ত টাফ ভাষায় বিএনপির সাথে বসে এই ঘোষণা দেয়া, তার নিরপেক্ষতা হারানো, জামাত যে ধরনের কথা বলছিল সেই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এবং দেশের বাইরে বসে, দেশের বাইরে থেকে এই ধরনের ঘোষণা দেওয়াটাকেও তিনি স্ট্রংলি কন্ডেম করেছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি বলি যে এই দুই দল কি আসলে তারা সম্ভবত নির্বাচন আরও পরে চেয়েছিলেন, এটা ধারণা করা যৌক্তিক কারণ আছে, এবং সেটা যখন এগিয়ে আসলো এটা তাদের পরাজয় হলো কিনা। আমরা খেয়াল করি সত্যিকার অর্থে কারোই চাওয়াটা পূর্ণ হয়নি, বিএনপির চাওয়া পূর্ণ হয়নি। সে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, প্রধান উপদেষ্টা এপ্রিলে ঘোষণাই করে দিয়েছিলেন, এবং এনসিপি এবং জামায়াত মোটামুটি খুশি ছিল, তারা হয়তো জুনে হলে আরও খুশি হতেন। সেখান থেকে 2 মাসের মতো এটা এগিয়ে এসছে, সেটাও তাদের এক ধরনের অখুশি থাকার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু যে কথাটা বলছি, আসলে আমরা যখন একটা রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হয়, আমরা ধারণা করতে পারি যদি আমরা রাজনীতি করতে চাই, আবারও বলছি ষড়যন্ত্র না করে কেউ যদি রাজনীতি করতে চাই, তাহলে রাজনৈতিক সংকট যদি খুব সিভিয়ার হয় তাহলে সবগুলো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এটা মানতে হবে এই মুহূর্তের বাংলাদেশে বিএনপির সাথে সরকারের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মেনে নিতে হবে। কোনো একদিন জামায়াত সেই জায়গায় যেতে পারে, কোনো একদিন এনসিপিও সেই জায়গায় যেতে পারে, কিন্তু এই মুহূর্তে বিএনপি সেই জায়গাটায় আছে। সুতরাং তার সাথে নেগোসিয়েশন এবং ডিলিংকে আলাদাভাবেই দেখতে হবে, এবং এটাও দেখতে হবে যে বিএনপির চাওয়াও পরিপূর্ণভাবে পূর্ণ করে দেওয়া হয়নি, তার চাওয়াও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। শুধু তাই না, রিসেন্টলি তার আরও অনেক ক্ষেত্রেই বিএনপি যা চেয়েছে সেভাবে সরকার কাজ করেননি। সুতরাং এভাবেই দেখা উচিত হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মানেটাই এটা, প্রত্যেকে তার তার মতো করে চাইবে এবং কোনো একটা জায়গায় আমরা গিয়ে একত্র হব। আমি এনসিপি বা জামায়াত ইসলামী অলরেডি তার ক্যান্ডিডেটের নমিনেশন দিয়ে দিয়েছে। নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, জামায়াতের ওই 2 মাস বেশি সময় লাগবে বলে মনে হয় না, এবং এক অর্থে জামায়াত বিএনপির চাইতে অনেক বেশি এগিয়ে আছে, কারণ জামায়াতের দলের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা তুলনামূলকভাবে অনেক ভালো, এটা আবহমান কাল থেকে। আর বিএনপির এখনও নমিনেশন ফাইনাল করা অনেক কঠিন, কারণ প্রচুর ক্যান্ডিডেটস মাঠে আছেন, তারা একে অপরের সাথে সাংঘর্ষিক পরিস্থিতিতেও আছেন, এগুলো সামলানো, ক্যান্ডিডেট ফাইনাল করা অনেক টাফ কাজ তাদের সামনে রয়ে গেছে। আর এনসিপি 2 মাস বেশি সময় পেলে অনেক বেশি দল গুছিয়ে অনেক কিছু করতে পারতো, আমার কাছে মনে হয় না। আর যে সময়টা আছে এই 2 মাসের যে খামতি তাদের হলো, ঘাটতি তাদের হলো, সেটা তারা কাটিয়ে নিতে পারবেন বলে আমি সত্যিই বিশ্বাস করি, তাদের যতটুকু পারফর্ম করার কথা। ইনফ্যাক্ট বলে ফেলা ভালো, এটা এই 2 মাস না, আরও 2 বছর সময় পেলেও, ডিসেম্বরের পর আরও 2 বছর সময় পেলেও এনসিপি আসলে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক শক্তি হিসেবে ভোটের মাঠের রাজনীতি একটা, রাজনৈতিক শক্তি আলাদা জিনিস, ভোটের মাঠে তারা কোনো শক্তি হয়ে উঠবেন না আরও 2 বছর, 4 বছর, 5 বছরেও। আমি প্রায় বলি যে 10 বছর পরও যদি এনসিপি একটা মানে টপ তো দূরে থাকুক, কিন্তু একটা মোটামুটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায়, যে বেশ কিছু সিটে জিততে পারে, এটা অনেক বড় সাফল্য হবে বলে আমি বিশ্বাস করি। তাদের সেদিকেই মনোযোগী থাকা দরকার। তাহলে যে কথাটা বলছিলাম, এনসিপি বা জামায়াত কি হারলো? উত্তর হচ্ছে না, কেউ হারেনি, বিএনপি হারেনি, সরকার না, কেউ না। আমরা একটা জায়গায় এসেছি, যদি থাকতে পারি, আমি কথাটা বারবার স্মরণ করিয়ে দেব, আমি মনে করি না ষড়যন্ত্র শেষ হবে। নির্বাচন পেছানোর জন্য কোনো একটা কেওস ঢাকার মাঠে তৈরি করা, মিয়ানমারের সাথে করিডোরের নামে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এগুলো যে কোনো চেষ্টা চলতে পারে। আমি এখনও বিশ্বাস করি এই চেষ্টা যারা করবেন তারা সেই জায়গায় আছেন, সেই চেষ্টা তারা করে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে। কিন্তু নির্বাচন হবে, এটা যদি ঘটে, সবাই একটু আগে আর একটু পরে তাদেরকে অ্যাডজাস্ট করে নেবেন, তাতে কারো পরাজয় হয়নি। পরাজয় হয়েছে একটা অংশের, যারা আসলে চান, মানে ফর দ্য টাইম বিং, আবারও বলছি, তারা আবার শক্তি সংগ্রহ করবেন, তারা কৌশল ঠিক করবেন, তারা ছেড়ে দেবেন সহজে বলে আমি বিশ্বাস করি না। তারা এটা চালিয়ে যাবেন, এবং আমাদের এই কারণেই ভোকাল থাকতে হবে। সেটা হচ্ছে যারা চেয়েছেন এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য এক্সটেন্ড করা, অনেকেই নানাভাবে সরকারের ভেতরে আছেন, সরকারের বাইরে আছেন, নানা ধরনের মানুষজন আছেন, এবং আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারাও বিশ্বাস করেন বা মনে করেন এই ধরনের একটা সরকার দীর্ঘ সময় থেকে অনেক কিছু করে যেতে পারলে সেটা দেশের জন্য ভালো, এবং তারা কিছু কাজ যদি করে দিয়ে যেতে পারেন, তারপরের বাংলাদেশ সিকিউরড হয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিদ্রভাবে চমৎকারভাবে চলতে থাকবে। ভ্রান্ত বিশ্বাস, কিন্তু এই ধরনের বিশ্বাস আছে। আমি তাদেরকেও খুব সমস্যার বলে মনে করি না, তারা এটা ভুলভাবে বোঝেন। কিন্তু যে বলছি, ভেস্টেড ইন্টারেস্টওয়ালা কিছু মানুষ আছেন যারা মনে করেন এই সরকারকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টেনে নিয়ে যেতে হবে, তাতে ক্ষমতার আরাম পাওয়া যায়, ক্ষমতার আরাম এনজয় করা যায়, সেটা সরকারের মধ্যে থেকে হোক, বাইরে থেকে হোক, সেটার কারণেই তারা চাইছিলেন এটা। সো ফর দ্য টাইম বিং, এই যে নির্বাচনের সময় নিয়ে যে ধরনের প্রাথমিক সেটেলমেন্ট হলো, এটায়
হেরেছে আসলে তারা ফর দ্য টাইম বিং। আমরা তাদেরকে পরাজিতই রাখতে চাই, কিন্তু সেটাও নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সতর্ক থেকেই সেই চেষ্টা করে যেতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টা চালাবেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এদের মধ্যে বহু মানুষের কারো না কারো এজেন্ডা নিয়ে নামেছেন, কোনো রাষ্ট্রের হতে পারে, কোনো মানুষ আছে কারো এজেন্ডা নিয়ে নামেন না। তারা এত বেশি আত্মপ্রেমিক বা নার্সিসিস্ট যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তারা যে কোনো কিছু করে ফেলতে পারেন, এই পরিস্থিতিও হতে পারে। সো ফর দ্য টাইমিং তারা পরাজিত হলে উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর প্রায় বলছি, আবারও বলছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এইভাবে আমাদের অভ্যস্ত হতে হবে। আমরা চেয়েছিলাম বিএনপি বিরাট দল, ও চাপ দিয়ে ডিসেম্বরের জন্য খুবই টাফ থাকতে পারত, থেকে এটা অর্জন করার চেষ্টাও করে ফেলতে পারত, কিন্তু না, সেও তার জায়গা থেকে সরেছে। সে কারণেই আমরা বলবো যে এটা একটা গণতান্ত্রিক চর্চা সুন্দর নিদর্শন। মনের দিক থেকে খুব খুশি এনসিপি বা জামায়াত হয়তো হয়নি, অ্যাটলিস্ট তারা এক্সপ্রেস করছে না, তারাও এটা মেনে নেওয়া উচিত হবে। তার চাইতে জরুরি কথা, তারা অন্তত আরেকটা জিনিস, যেটা এটাও বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলতে চাই, সেটা হচ্ছে তারা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে ন্যারেটিভ তৈরি করছেন, সেটা নিয়ে তারা নির্বাচন বানচালের জন্য মাঠে নামবেন না, আমরা অন্তত এটুকু এক্সপেক্ট করতে চাই। একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা বিরল কেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, আমরা অনেকে জানি, তারপরও আবার একটু বলবো। একই সাথে আরো কয়েকটা ব্যাপার একটু যোগ করতে চাই যে এই বিরল বৈঠকটার বার্তা কি। এবং আমি বিশ্বাস করি, আমি আমার আগের একটা ভিডিওতে এটা বলেছি, যেটাতে তাদের এই বৈঠকটা জানাজানি হওয়ার পর বলেছি, সেটা হলো এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, সিরিয়াস বার্তা আছে। কি সে বার্তা আবার একটু বলতে চাই, এবং এই বৈঠকে কি কি হয়েছে, সেটা তাৎপর্য কি, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে, এটা বিরল কেন? এটা বিরল এই কারণে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটা সময় এই দ্বিপক্ষীয় বৈঠক করছেন, এই ধরনের সময় তারা সাধারণত এরকম কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের দিন বিভিন্ন পত্রপত্রিকা এসছে, আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই, যে সকালবেলা নিউ ইয়র্ক আসেন তিনি, ভাষণ দেন, এরপর রাতে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা নৈশ ভোজের আয়োজন করেন, যে নৈশ ভোজে তিনি কিছু কুশল বিনিময় করেন কারো কারোর সাথে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। দ্বিপক্ষীয় বৈঠক এর মধ্যে হয় না, এবার হলো। একই সাথে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বৈঠকটির নজির হচ্ছে 2000 সালে শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টনের। বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন এবং সেই সফরেই তাদের মধ্যে এই বৈঠকটা হয়েছিল। এটা হলো সর্বশেষ ঘটনা। তার মানে 2 যুগের মতো আগে এই বৈঠকটা হয়েছিল, তারপর 2 যুগ পর এই বৈঠকটা হলো। মানে কতটা গুরুত্বপূর্ণ। এবং একটা কথা মনে রাখতে হবে, কখনো কেউ যদি কোনো নর্ম ভাঙেন, সেই নর্ম ভাঙার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা সাধারণত আমাদের কিছু স্বভাব আছে, অভ্যাস আছে, আমরা আমাদের ব্যক্তিগত জিনিসগুলো অনেক সময় ভাঙি। আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দিই, কেউ যখন আমাদের কাছে খুবই প্রিয়, অ্যাটলিস্ট বা নিজের পক্ষে গুরুত্বপূর্ণ, তখন আমরা সেটা করি। সুতরাং এই বৈঠকের মাধ্যমে এই মেসেজটাও দেয়া হয়েছে। বৈঠকে কি কি কথা হয়েছে, ইনফ্যাক্ট কথার কন্টেন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি না, তারপরও আমরা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত, মানে যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থন করা উচিত। তারপরে তাদের গ্রাফিতি নিয়ে একটা কালেকশন উপহার দেন, এটা ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় করছেন, সেটা তিনি করছেন। এটা হলো মোটামুটি নিউজ। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, একটা এই ছবিটা আমরা অনেকে দেখেছি, আমি আমার থাম্বনেইলে ব্যবহার করেছি, যেটা হলো শুধুমাত্র উষ্ণ একটা করমর্দন তা না, অত্যন্ত আন্তরিকতা নিয়ে জো বাইডেন ডক্টর ইউনূসকে হাগ করছেন। এটাও আমাদের, এই ছবিটা আমাদের সামনে এসছে, এবং আমরা বুঝতে পারি যে তিনি আন্তরিকতা বোধ করছেন এবং সেটা দেখাচ্ছেন।
যে প্রেক্ষাপটে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি। সেটা হলো ভারত ডক্টর ইউনূসের মোদির সাথে বৈঠকের যে ইচ্ছে সেটাকে ডিনাউন্স করেছে, রিফিউজ করেছে। তারা একটা কারণ দেখার চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝি কারণটা হচ্ছে তারা ডক্টর ইউনূসকে দেখাতে চাইছে যে তুমি যে এত শির দ্বারা শক্ত করে কঠোর করে কথা বলছো সেটা আসলে আমরা পছন্দ করছি না। মেসেজ দিয়ে লাভ হবে না, কারণ এটার অন্য আলামত আছে, আমি সেটা নিয়েও কথা বলবো, কিন্তু এই মেসেজটা তারা দিতে চাইছে। কিন্তু এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন এবং এই মেসেজটা তিনি দিচ্ছেন যে তিনি এই সরকারের পাশে থাকবেন। আমাদের মনে রাখা দরকার, আমেরিকা থেকে ডক্টর ইউনূস তার সর্বোচ্চ সব সম্মান পেয়েছেন। আমরা জানি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই দুটো পেয়েছেন, সাথে নোবেল পেয়েছেন। এই তিনটা সম্মান একসাথে পেয়েছেন পৃথিবীর ইতিহাসে ডক্টর ইউনূস সহ মাত্র 7 জন ব্যক্তি। সো নোবেল প্রাপ্ত বহু মানুষ এসব পাননি, তিনি পেয়েছেন। সুতরাং আমেরিকানদের কাছে তিনি দীর্ঘদিন থেকে সম্মানিত আছেন। আমি জানি এটা শোনার পরপরই সেই ফালতু একটা কথা অনেকে বলবেন, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এক সময়কার বামরা বলতো, কথাগুলো বলতে বলতে আপ্তবাক্যের মতো হয়ে গেছে। কথাটা একেবারে ভুল তাও বলবো না, কখনো কখনো আমেরিকার বন্ধুত্ব সংকট তৈরি করে। আবার আমাদের হাতে যথেষ্টের বেশি উদাহরণ আছে যেখানে আমরা দেখবো আমেরিকার বন্ধুত্ব মানুষকে বা কোনো একটা দেশকে সাহায্য করে। আসলে এটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে আমাদের জন্য কোনটা কাজে লাগে। আমাদের মনে রাখতে হবে আমেরিকার সাথে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপস আছে। এখন এই পার্টনারশিপসটা যখন থাকে তখন আমেরিকা যখন কোন একটা সরকারকে এইভাবে এন্ডোর্স করে, সাপোর্ট করে, তখন তার সাথে ইউরোপিয়ান দেশগুলোরও খুব গুরুত্বপূর্ণ সমর্থন তার প্রতি থাকে। আমরা সবাই নিশ্চয়ই জানি আমাদের রপ্তানির মূল বাজার আমেরিকা এবং ইউরোপ, সুতরাং সেটা আছে। এট দ্য সেম টাইম আমাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিস চলছে দীর্ঘদিন থেকে, এটা স্পষ্টতই আমেরিক সরকারের লুটপাট এবং টাকা পাচারের কারণে হয়েছে, কিন্তু সংকটটা তো রয়ে গেল। সো এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য, উতরে ওঠার জন্য আমেরিকা যদি আমাদের এই সরকারকে এন্ডোর্স করে তাহলে সেটা আমাদের পক্ষে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে আমাদের। এবং একটা সিচুয়েশনে আমরা এখন আছি, এর আগে ঘটনাটা এমন ছিল সরকারের স্বার্থ আর জনগণের স্বার্থ, শেখ হাসিনার সময়ের কথা বলছি, was inversely proportional। কোন একটা কারণে বিদেশি কোন রাষ্ট্রের সাথে যদি আওয়ামী লীগ সরকারের বেনিফিট হতো, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম ওটা জনগণের বিপক্ষে যাচ্ছে। কিন্তু বর্তমানে যে সরকার, যেটা হওয়ার কথা আইডিয়ালি, সেটা হচ্ছে একটা দেশের সরকার এবং জনগণের স্বার্থ ইন্টারটুয়াইন্ড, ডিরেক্টলি প্রপোর্শনাল। সরকারের জন্য যদি ভালো হয় সেটা জনগণের জন্য ভালো। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি আমেরিকার যদি এই ধরনের সমর্থন থাকে সেটা নিশ্চিতভাবেই আমাদের জনগণের জন্য খুব শুভ কথা। এবং এই বৈঠক, আমি আবারও বলছি, যা যা বলা হচ্ছে, এই দ্বিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি সাইন হয়নি, কোনো এমওইউ সাইন হয়নি, কিন্তু যেভাবে এটা রিপ্রেজেন্টেড হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এটা নিয়ে আলোচনা চলছে ডক্টর ইউনূসের সাথে বাইডেনের এই রীতি ভেঙে বৈঠকটা নিয়ে। সুতরাং যে সবচেয়ে শক্ত যে মেসেজটা দিতে চাওয়া হয়েছিল সেই মেসেজটা দেয়া হয়েছে, এবং এটা আমরা নিশ্চিত থাকতে পারি ভারতের জন্য, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজও। এটার সাথে আমরা যোগ করব, দুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আমেরিকার 2 জন জুনিয়র মন্ত্রী, তারা বাংলাদেশে এসে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে গেছেন, সমর্থন আরো চালিয়ে যাবেন বলেছেন। এবং এরপর জনাব বাইডেনের এই বৈঠক, এটা খুব অসাধারণ একটা প্রভাব ফেলবেই, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং ইন্ডিয়া, আমি মনে করি যে এই আমেরিকার এই সমর্থনের জায়গাটা ইন্ডিয়াকেও তার পলিসি, বাংলাদেশের প্রতি পলিসি রিথিঙ্ক করতে চাপ তৈরি করবে। রিসেন্টলি শ্রীলঙ্কাতেও যখন ইন্ডিয়া তার ফুটপ্রিন্ট আরো খারাপ জায়গায় গেছে, সেটা আমরা খেয়াল করেছি। নবনির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী, তিনি শুধু বামপন্থী নন, তিনি চীনপন্থী। মানে মাঝখান থেকে রানিল বিক্রমাসিঙ্গে যিনি ছিলেন, তিনি একটু ভারতপন্থী মানুষ ছিলেন, ডিজাস্ট্রাস রেজাল্ট করেছেন, তাতে ভারতের বোঝা উচিত। ফলে দেশে দাঁড়ালো শ্রীলঙ্কায় আগে যে দুই রাজাপাকসে ভাই, মহেন্দ্র এবং গোতাবায়া, তারা প্রো চায়না ছিলেন। মাঝখানে কিছুদিন তাদের পালিয়ে যাওয়ার পর একটু ভারতপন্থী একজন মানুষ ছিলেন, এবং উনি ওনার ভোটের পার্সেন্টেজটা ভারতে দেখা দরকার।
এই কথাটা এই জন্য আনলাম যে সাউথ এশিয়াতে ভারতের একটার পর একটা ডিজাস্টার হচ্ছে। মালদ্বীপসে হলো, সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে হলো, শ্রীলঙ্কায় হলো, এর আগে নেপালও ইনফ্যাক্ট তাদের সেই অর্থে এরকম পক্ষে না, ভুটান ভারতের দীর্ঘদিনের মানে ডিফ্যাক্টো ভাসাল স্টেটের জায়গা থেকে তারা এখন চায়নার সাথে তাদের বর্ডার ডিসপিউট নিয়ে ডিসকাস করছে, যেটা অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যেতে পারে বা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে পড়ে ভারত তার ফরেন পলিসি নিয়ে ভাবতে হবে, এবং আর সব দেশের পরিস্থিতি যাই হোক না কেন বাংলাদেশের সাথে তার হিসেব নিকাশটা ভিন্ন হতে বাধ্য। কারণ তার নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো আছে, আমরা যেগুলোকে সেভেন সিস্টার্স বলি, সেই স্টেট গুলোর নিরাপত্তা, এবং শুধু নিরাপত্তা না, বাংলাদেশের সাথে যে পরিমাণ বাণিজ্য আছে, এই বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য না, আমাদের এখানে বিরাট অঙ্কের রপ্তানি তারা করে, এবং আমরা আমাদের কাছে খুব সামান্যই আমদানি করে, কম বেশি $2 বিলিয়ন, এক্সপোর্ট করে $14-15 বিলিয়ন। তার মানে আমরা দেখছি কত ইনফর্মালি প্রচুর বাংলাদেশের সাথে বাণিজ্য আছে। বাংলাদেশের মানুষ ওখানে ঘুরতে যায়, ওখানে চিকিৎসার জন্য যায়, কেনাকাটার জন্য যায়। বাংলাদেশিদের অভাবে কলকাতার বহু রকম ব্যবসা মুক্ত হয়ে পড়ছে, রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ভারত এগুলো, এবং তারা বাংলাদেশে তাদের ফুটহোল্ড পুরোপুরি শেষ হয়ে যাবে সেটার ঝুঁকি তারা নেবে না, আমি সেটা ধারণা করি। এবং বাইডেনের এই মেসেজ মোদিকে নিশ্চিতভাবেই আরো ফ্রাস্ট্রেটেড করে তুলবে। তারা যে ধরনের পলিসি অন্তত দিয়ে বাংলাদেশকে লাইনে আনার চেষ্টা করতে চেয়েছে সেটা কাজ করবে না, তারা বুঝতে পারবে, এবং এটা ইন এনি কনসিডারেশন চমৎকার হলো। সুতরাং ভারতকেও বাংলাদেশের সাথে যে কোয়ার্সিভ অ্যাটিটিউড নিচ্ছিল সেটা থেকে দূরে থাকতে সাহায্য করা, এবং আমাদের আপকামিং যত ক্রাইসিস আছে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিস, সেটা আমেরিকার সাথে যদি ইউরোপ যুক্ত হয়, এবং কে না জানে ডক্টর ইউনূসের সাথে সারা পৃথিবীরই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজনের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর আছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন, IMF প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন। সুতরাং এটা বুঝতে হবে কোনো দ্বিধা নেই, তিনি ক্ষমতায় থাকলে এবং সাথে পশ্চিমা দেশগুলো যদি তার প্রতি সমর্থন রাখে, আমাদের সেই সংকটটা কাটিয়ে উঠবে। এবং শুধু সেটা না, এসব দেশগুলো থেকে আমরা আরো বিভিন্ন রকম সাপোর্ট পেতে পারি, যেটা ইন দ্য লং রান এই দেশটাকে, ভিত্তিটাকে শক্ত করতে সাহায্য করবে। এন্ড ফাইনালি ডক্টর ইউনূসের প্রতি জো বাইডেনের এই ব্যর্থহীন সমর্থন, এই আউট অফ দ্য বক্স আন্তরিকতা প্রদর্শন, শুধু রীতি ভাঙা না, তাকে আন্তরিকভাবে হাত করা থেকে শুরু করে সবকিছু যে বার্তা তৈরি করছে, এটা ডক্টর ইউনূসের গ্রাউন্ডটাকে শক্ত করতে সাহায্য করবে। এখন কেউ বলবেন যে বিদেশি কোনো প্রেসিডেন্টের সমর্থন নিয়ে গ্রাউন্ড শক্ত করা এগুলো খুব উদ্ভট কথা, বাজে কথা হলো, খারাপ কথা হলো, আমরা কি সার্বভৌম দেশ না, আমরা ওর সমর্থন নিয়ে এমন করছি কেন? একটা জিনিস মনে রাখা দরকার, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এমনকি সে যদি গুরুত্বপূর্ণ নির্বাচিত হয়ে থাকে সরকার, সেও নানা কারণে আরেক পরাশক্তির সমর্থনে বা তার বিরোধিতায় নানা রকম চাপে পড়ে অথবা ভালো পরিস্থিতি উপভোগ করে। ভারত বিরাট বড় দেশ, কিন্তু ভারতও পশ্চিমাদের চাপের মুখে পড়েছে তারা যখন স্বাধীনভাবে সার্বভৌমভাবে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক পুরোপুরি মেনটেন করেছে। শুধু সেটাই না, অনেক ক্ষেত্রে বাড়িয়েছে অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে তীব্র সমালোচনা, যে চাপ দেওয়া হয়েছে তাদেরকে। সুতরাং ঠিক আমি যা ইচ্ছে তাই করব হয় না। এতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম একটা সুপার পাওয়ার চায়না এমার্জ করছে, কিন্তু এখনো পশ্চিমারাই, আমেরিকার নেতৃত্বে পশ্চিমারাই ওয়ার্ল্ড ডমিনেট করছে। তার এই সমর্থন যদি সরকারকে শক্তিশালী করে, এই সরকার যদি তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য খুবই ভালো হবে।